নমস্কার, আমি স্বপন। নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবাংলা নির্বাচনে ঢাকে কাঠি পড়তে আর কয়েক মাস বাকি রয়েছে। এসআইআর এর এই পর্ব শেষ হলেই পশ্চিমবাংলা নির্বাচন ঘোষণা হবে। পশ্চিমবাংলা নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগেই অমিত শাহ তিনি ময়দানে নেমে পড়েছেন। পশ্চিমবাংলা নির্বাচনকে নিয়ে তিনি তার ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। অমিত শাহ স্ট্র্যাটেজিটাই একটু অন্যরকম। নির্বাচনে তিনি প্রথমে সমীক্ষা করার পর তিনি একটা ফলাফল দেখেন। সেই ফলাফল দেখার পর তিনি নিশ্চিত হন যে এই ফলাফলটাকে যদি তিনি জয়ের দিকে নিয়ে যেতে পারেন, অর্থাৎ এই ফলাফল যেটা তিনি পাচ্ছেন সেখান থেকে তিনি জয়ের কাছে নিয়ে যেতে পারবেন এনডিএ কে, তাহলে তিনি ঘোষণা করে দেন যে এনডিএ ক্ষমতায় আসছে। না হলে তিনি বলেন যে নির্বাচনে কঠিন লড়াই হবে, লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা জয় ছিনিয়ে আনার চেষ্টা করব। এটা হচ্ছে তার নির্বাচনী কৌশল। 2024 লোকসভা নির্বাচনের সময় অমিত শাহ সারা দেশ জুড়ে তার নিজস্ব একটা সমীক্ষা করিয়েছিলেন। সেই সমীক্ষার ফলাফল 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের একদম কাছাকাছি। আমরা সেই ফলাফল দেখিয়েছিলাম। আপনারা যারা দেখেননি তারা পৌঁছে যাবেন 2024 সেই ভিডিওটা, সেই সময় দেখে নেবেন যে অমিত শাহ তার যে দপ্তর তারা যেটা ফলাফল বলেছিলেন সেই ফলাফলের কাছাকাছি এসছে। অর্থাৎ বিজেপির যে একটা বিপর্যয় হবেই এটা কিন্তু বুঝতে পারছিল যে বিজেপির ফলাফলটা খারাপ হতে পারে। তারপরেই হরিয়ানার নির্বাচন, আমরা সেই হরিয়ানার নির্বাচনে দেখলাম অমিত শাহকে দায়িত্ব নিতে। অমিত শাহ যথারীতি নির্বাচনকে সামনে রেখে তার যে স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি সমীক্ষা করালেন। সমীক্ষা করার পর তিনি ঘোষণা করলেন বিজেপি হরিয়ানাতে ক্ষমতায় আসছে। এই কথাটা বলার পর কেউই বিশ্বাস করেনি, কারণ একই লোকসভা নির্বাচনে বিজেপির তখন পরাজয় হয়েছে, একরকম পরাজয় বলা যেতে পারে ওটা। বিজেপি তার মেজরিটি হারিয়েছে। কংগ্রেস, রাহুল গান্ধী লাফাচ্ছে, কংগ্রেস শিবির, এনডিএ শিবির তারা উৎফুল্ল, তারা লাফাচ্ছে। এবং সেই সময় দাঁড়িয়ে 10 বছর হরিয়ানাতে সরকার চালিয়ে ফেলেছে বিজেপি। অ্যান্টি ইনকামবেন্সি বলে একটা কথা কংগ্রেসের জামানায় চালু হয়েছে, যে সরকার 10 বছর চললেই মানুষ সরকার বিরোধী একটা অবস্থান নেন, সেইটাকে কাজে সেটা বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। এই ধরনের নানান রকমের প্রেডিকশন গোটা ভারতবর্ষের সমস্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম বললেন। এমন কোন সংবাদ মাধ্যমকে খুঁজে পাওয়া গেল না যিনি অমিত শাহর সঙ্গে সহমত হলেন, বললেন হরিয়ানাতে বিজেপি ক্ষমতায় আসবে, এরকম কোন সংবাদ মাধ্যমকে খুঁজে পাওয়া গেল না। আমরা হরিয়ানার মাটিতে পৌঁছে গেছিলাম বিধানসভা নির্বাচনের ঠিক 2 দিন আগে। আমরা হরিয়ানার মাটি থেকে, আপনারা লাইভটা এখনো রয়েছে, হরিয়ানা থেকে সেই লাইভটা আপনারা দেখবেন হরিয়ানা নির্বাচনের। আমরা বলেছিলাম সর্বভারতীয় সংবাদ মাধ্যম যা বলছে তার সঙ্গে আমি হরিয়ানার মিল খুঁজে পাচ্ছি না। আমি অটো চালক, বিভিন্ন পৌরসভার কর্মী, কৃষক, তাদের সকলের সাথে কথা বলেছি। বিভিন্ন পাঞ্জাবি অধ্যুষিত যে এলাকা তাদের সেখানে গিয়ে আমি ইন্টারভিউ করছি, সেই ইন্টারভিউগুলো রয়েছে। দেখতে পাচ্ছিলাম 50-50। দেখতে পাচ্ছি বিজেপিও ছাড়বে না। অর্থাৎ আমরা তখন বলেছিলাম যে জয়ের সম্ভাবনা 50-50। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল অমিত শাহ যেটা বলেছিলেন সেটাই হয়েছে। তারপরে মহারাষ্ট্র নির্বাচন, অমিত শাহর দায়িত্বে জয়। বলেছিলেন ক্ষমতায় আসবে, এসছেন। বলেছেন বিজেপি দারুণ রেজাল্ট করবে, করেছে। অ্যাবসলিউট মেজরিটির কাছাকাছি মহারাষ্ট্রে বিজেপি সিট পেয়েছে। তারপরে দিল্লি জয়, তারপরে বিহারের রেজাল্ট তো আমরা সকলেই জানি। অমিত শাহর দপ্তর বলেছিল 150 থেকে 54টা সিট এনডিএ পাচ্ছে, সেটা 201 গিয়ে শেষ করেছে। অর্থাৎ অমিত শাহ দপ্তর তারা যে প্রেডিকশনটা করে, তার যে অমিত শাহর কাজের স্ট্র্যাটেজি এটা, যে প্রথমে সমীক্ষা করাও, কি রেজাল্ট আসছে দেখো, সেই রেজাল্টকে আমি জয়ের কাছে নিয়ে যেতে পারবো কিনা সেটা আগে দেখে নাও। যদি জয়ের সম্ভাবনার কাছে নিয়ে যেতে পারি তাহলে লড়াইটা সেইভাবে করা হবে। এবং সেই লড়াইয়ে কোথায় কোথায় দুর্বলতা আছে, দুর্বলতাগুলোকে চিহ্নিত করো। চিহ্নিত করে জয় যদি পাই তাহলে জয়টাকে নিশ্চিত করার জন্য কোন কোন দুর্বলতাগুলোকে ঢাকতে হবে, কোন কোন দুর্বলতাগুলোকে মেকআপ করতে হবে, সেইটা অনুযায়ী কাজ করো, তো সংগঠনকে সেভাবে কাজে লাগাও। এটা হচ্ছে অমিত শাহ স্ট্র্যাটেজি। সেই অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনে তিনি পশ্চিমবাংলায় তার ঘুঁটি সাজাচ্ছেন। এবারে বিজেপির এই যে পশ্চিমবাংলার 294টা সিটে তিনি যে সার্ভে করেছেন, তার দপ্তর যে সার্ভে করেছে 2024 তার আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি অমিত শাহ যে সার্ভে তার নিজস্ব দপ্তরে একদম কাছাকাছি চলে যায়। গুজরাটেও দেখেছিলাম, সকলে যখন বলছে সরকার উল্টে যাবে, অমিত শাহ তখন বলেছিলেন আমরা সরকারে পুনরায় ফিরছি। এই যে আমরা দেখেছি যে এই ক্ষেত্রে 2026 ক্ষেত্রে তার দপ্তরের রিপোর্ট কি বলছে, আমরা সেটার দিকে দেখে সকলে চমকে যাচ্ছি। তিনি যেটা করেছেন যে বিজেপি 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন আর 2024 বিধানসভা নির্বাচনে জিতেছে এমন কতগুলো সিট আছে।
অর্থাৎ 3টে নির্বাচনেই বিজেপি জিতেছে। বিজেপি জিতেছে মানে লোকসভায় তার জেতে না, লোকসভায় লিড পায়। লোকসভায় বিধানসভাগুলোতে লিড, আর বিধানসভা একটি পেয়েছে, 21 জিতেছে। এইরকম সিটের সংখ্যা কত তিনি দেখলেন 54টা আসন, যেখানে বিজেপি লাগাতার 2019, 2021, 2024 এই 3টে নির্বাচনই লাগাতার বিজেপি জিতছে আর লিড নিচ্ছে। এরকম বিধানসভা হচ্ছে 54টা। তিনি দেখলেন 3টের মধ্যে 2টো নির্বাচনে জিতছে এইরকম বিধানসভা 38টা, যেখানে বিজেপি লাগাতার 2বার জিতেছে 38টা আসন। এবং তিনি দেখছেন যে 3টের মধ্যে একবার জিতেছে বিজেপি, এইরকম 50টা আসন রয়েছে। আর তার সঙ্গে রয়েছে 31টা আসন যেখানে মুসলিম জনসংখ্যা 20% কম। এই টোটাল 173টা আসন বিজেপি পরিকল্পনা করেছে, অমিত শাহ পরিকল্পনা করেছে যে এই 173টা আসন বিজেপি জয়যুক্ত হতে পারে। তার যে সমীক্ষা গোটা রাজ্য জুড়ে 294টা আসনের মধ্যে তার যে সমীক্ষা দাঁড়িয়েছে, সেই সমীক্ষা অনুযায়ী 3টে নির্বাচনেই প্রত্যেকটাতে জিতেছে 54টা আসন বিজেপি টার্গেট করবে। 3টের মধ্যে 2টো নির্বাচনে জিতেছে 38টা আসন বিজেপি টার্গেট করবে, বিজেপি জেতার জায়গায় রয়েছে। এবং 50টা আসন যেখানে একবার করে জিতেছে এই আসনগুলোকে টার্গেট করবে। তার সঙ্গে 31টা আসন যেখানে মুসলিম ভোট 20%-এরও কম। তাহলে টোটাল 173টা আসন। এরপরে সমীক্ষার যেটা ধরা পড়ছে সংখ্যাটা আরো অনেকটা এগিয়ে থাকা সংখ্যা, সেই সংখ্যায় শেষ পর্যন্ত বিজেপি আরো যে পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তাতে বিজেপি যদি 186 কিংবা 88 এর কাছে পৌঁছে যায়, 86 থেকে 88 এর কাছে বিজেপি যদি পৌঁছে যায়, তাতেও অবাক হওয়ার মতো কিছু নেই। পশ্চিম বাংলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 188-এ গিয়েও যদি বিজেপি ফিনিশ করে শেষ পর্যন্ত, অর্থাৎ মমতা ব্যানার্জির রেজাল্ট যদি 100-র কাছাকাছি কিংবা 100-র নিচেও নেমে যায়, সেক্ষেত্রে আইএসএফ আছে, মিম আছে, এরা কিছু সিট পেতে পারে। বামেদের সিট পাওয়ার সম্ভাবনা যদিও খুব একটা করা হচ্ছে না, কিন্তু এইটা যদি শেষ পর্যন্ত হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সিট যদি 100-র নিচে নেমে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কোনো কারণ থাকছে না। 234টা সিট পাওয়া সিপিএম 60টাতে নেমে গেছিল 1-5 বছরে। পশ্চিমবাংলাতে আরজিকর থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সঞ্চার করেছে, বিগত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সেই সারদা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে, লেটেস্ট ধর্ষণ কাণ্ডগুলোর কথা আর নাইবা বললাম, তার সঙ্গে লেটেস্ট সল্টলেক কাণ্ড, তৃণমূল কংগ্রেস যেখানে হাত দিচ্ছে সেখানে হাত পুড়ছে। ফলে মানুষ যে তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা তার ইঙ্গিত, এটা তার প্রমাণ। মানুষ এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেইটাকে, এই বিরুদ্ধে অবস্থানটাকেই নির্বাচনী ব্যালটে রিফ্লেক্ট করাতে গেলে সাংগঠনিকভাবে আপনাকে ময়দানে পরিকল্পনা করেই, বিধানসভা ভিত্তিক পরিকল্পনা করেই আপনাকে ময়দানে নামতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী যদি আপনি ময়দানে নামতে পারেন, অবশ্যই সেখানে আরেকটা শর্ত যুক্ত হচ্ছে। সেই শর্তটা হচ্ছে নির্বাচনটা পশ্চিমবাংলায় প্রহসনে পরিণত করে পুলিশকে দিয়ে। এই যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এই কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ ম্যানেজ করে, এবং কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় কাজ করতে পারে না, গত লোকসভা নির্বাচনও দেখেছি। ফলে এইটাকে যদি আটকানো যায়, সেই আটকানোর কাজ অমিত শাহরা কিভাবে করবেন সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। যদি সেটাকে আটকে নির্বাচন করা যায়, তাহলে শেষ পর্যন্ত অমিত শাহ দপ্তর যেটা ভাবছেন 188-তে গিয়ে যদি বিজেপি শেষ করে, বা বিজেপি যদি 188-র কাছাকাছি গিয়ে শেষ করে, তাহলেও কিন্তু অবাক হবেন না 2026-এর বিধানসভা নির্বাচনে। ফলে একরকম তৃণমূল কংগ্রেসের পরাজয় 2026-এর এই দেওয়ালের লিখন। যারা এখনো পড়তে পারছেন না, তাদেরকে বলবো এই দেওয়ালের লিখন পড়ে নিন, কারণ তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলার মানুষ অপেক্ষা করছে কখন এই ধরনের দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারীদের, তোলাবাজ, কাটমানিখোর, চিটিংবাজ, ডাকাতদের সরকার, কয়লাচোর, গরুচোর, এদের সরকারকে কখন পশ্চিমবাংলার মানুষ তাদেরকে বিসর্জন দেবে। তার জন্য বাংলার মানুষ উন্মুখ হয়ে রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা এদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে।